প্রথম কথা হলো যে আমরা যদি একটু পেছনের দিকে যাই, ধরেন আমরা ৭২ সালের দিকে যাই, কারণ আমি সে বছর ডাক্তার হয়েছি। তো সেই সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল ৪ কোটি থেকে অল্প বেশি। ৪ কোটি লোকের জন্য মেডিকেল কলেজ ছিল তখন মোট ৮টি, তার মধ্যে ৫টি পুরোপুরি ফাংশনাল ছিল, আর ৩টে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের পর্যায়ে স্টুডেন্টরা পড়াশোনা করতো। তার মানে ৪ কোটি লোকের জন্য ৮টি মেডিকেল কলেজ ছিল। আর আজকে মেডিকেল কলেজের সংখ্যা কি পরিমাণ বেড়েছে, আপনি 100-এর উপরে তো অনেক আগেই হয়ে গেছে, এখন আরও অনেকে কিউতে আছে। এই কথাটা আমি এই জন্য বললাম যে একটা স্বাস্থ্য ব্যবস্থা চালানোর জন্য, মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনার জন্য প্রথম দরকার যেটা হলো ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার বলতে আমি বলছি ডাক্তার, বিভিন্ন ধরনের ডাক্তার, এবং সর্বোচ্চ ডিগ্রিধারী ডাক্তার যেটা সম্ভব সেই ডিগ্রিধারী ডাক্তার ছাড়াও নার্স, প্যারামেডিক্স যারা তাদের সহযোগী থাকবেন। এই ম্যান পাওয়ারের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করা দরকার। স্ট্র্যাটেজিক প্ল্যান বলতে আমি বলছি একটা কৌশলগত পরিকল্পনা, যে আমার জনসংখ্যা, আমি আবার ফিরে যাই যদি ৭১-৭২, তখন আমার জনসংখ্যা ৪ কোটি, এবং ৪ কোটির মধ্যে আমার মেডিকেল কলেজ ছিল, আমি যদি ৮টাও ধরি তাহলে ৮টা। তো যেই কথাটা দিয়ে শুরু করছিলাম যে আমরা এতগুলি হাসপাতাল করেছি সারা বাংলাদেশে, এখন সেই সময় কোনো প্রাইভেট মেডিকেল কলেজ ছিল না, আমি যখনকার কথা বলছি। আর আজকে প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা সরকারি মেডিকেল কলেজের চেয়ে কয়েক গুণ বেশি। তো এই যে আমি মেডিকেল কলেজগুলি করলাম, এর মাধ্যমে যে জনশক্তিটা তৈরি হয়ে আসবে, তাদেরকে তো আমার এই জাতিরই অবজার্ভ করতে হবে, মানে আমরা এখানে তাদেরকে অ্যাকোমোডেট করব আমাদের সেবা দেওয়ার জন্য। তো এখন প্রথম যেটা দরকার সেটা হলো একটা কৌশলগত পরিকল্পনা দরকার। আমাদের কোন ডিসিপ্লিনে কতজন ডাক্তার দরকার, আমাদের কতজন নার্স দরকার, কতজন প্যারামেডিক্স বা অন্যান্য পেশাজীবী দরকার, এই জিনিসটা বাংলাদেশে এখনও পর্যন্ত কিন্তু আমরা পাই না যদি খুঁজতে যাই যে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং আছে কিনা। আপনি দেখেন আজ থেকে ২০ বছর পরে আপনার কতজন ডাক্তার লাগবে, কতজন নার্স লাগবে, আপনার প্ল্যানিংটা কিন্তু আগেই করতে হবে। সেটা ১০ বছরের পরিকল্পনায় করেন আর ২০ বছরের পরিকল্পনায় করেন, কিন্তু আমরা কি সেটা করেছি বা করি না। সুতরাং কি হচ্ছে আমাদের এখানে, যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে একজন ডাক্তারের জন্য অন অ্যান অ্যাভারেজ আমরা ৩ জন নার্স মনে করি, যদি সেই তুলনায় এখন কি হয়েছে, ডাক্তারের সংখ্যা নার্সের সংখ্যার চেয়ে বেশি, অথচ একজন ডাক্তারের সাথে প্যারামেডিক্স এবং নার্স মিলিয়ে মিনিমাম ৩ জন হওয়া উচিত, কিন্তু তা কি হচ্ছে আমাদের? সুতরাং একটা সেবা দিতে গেলে তো একটা টিমের দরকার হয়, সেই টিমটাই আমরা তৈরি করতে পারি না। তাহলে প্রথম হলো আমাদের কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান নাই যে আগামী ১০ বছর পরে বা ১৫ বছর পরে আমাদের কতজন ডাক্তারের প্রয়োজন হবে কোন এরিয়াতে। আমরা ক্যান্সার নিয়ে কথা বলতেছি, আপনি জানেন ক্যান্সার রেজিস্ট্রি পর্যন্ত নাই বাংলাদেশে, অথচ আপনি নেপালে যান, ইউ উইল গেট এ ক্যান্সার রেজিস্ট্রি। কতজন ক্যান্সার রুগী আছেন, কী ধরনের ক্যান্সার রুগী আছেন, এগুলি তারা জানে, এবং তারা যখন প্ল্যান করে তখন ওই ক্যান্সার স্পেশালিস্ট তৈরি করতেও তারা কিন্তু ওই প্ল্যান অনুযায়ী করে যে আমাদের এখানে মুখগহ্বরের ক্যান্সার বেশি, সুতরাং এই এরিয়ার জন্য আমার নার্স এবং ডাক্তার তৈরি করা দরকার। এই কথাটার পরে আমি একটা অবজারভেশন বলি আপনাদেরকে, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবজারভেশন আজ থেকে প্রায় 14 বছর আগে। সেই সময়ে তারা বলছে যে মন্ত্রণালয়ের অদক্ষতা একটা প্রথম কথা, তারপরে অপচয়, অর্থের অপচয়, তারপরে দুর্নীতি, যে স্বাস্থ্য ব্যবস্থার মান যদি উন্নত করতে হয় তাহলে প্রথম যেটা হলো সেটা হলো জনশক্তি, এবং আমাকে প্রথম একটা জনশক্তির প্ল্যান করতে হবে যে আমাদের এক্সিস্টিং যে ফ্যাসিলিটিসগুলি আছে ইনক্লুডিং মেডিকেল কলেজ অ্যান্ড টারশিয়ারি হসপিটালস, এইগুলির জন্য কি পরিমাণ আমাদের ম্যান পাওয়ার লাগবে কোন এরিয়াতে, এইটা আগে ঠিক করা উচিত, প্রথম কথা। দ্বিতীয়ত, যে ডব্লিউএইচওর যে অবজারভেশনের কথা বললাম আমি, 4টা জিনিস, ওই 4টা জায়গায়ও হাত দিতে হবে যাতে মন্ত্রণালয় ঠিকমতো ফাংশন করে এবং আমাদের প্রকৃতভাবে ব্যবহার করতে পারে ম্যান পাওয়ার। আরেকটা দেখেন শিক্ষার ব্যাপারে যে সমস্যাটা, মেডিকেল কলেজগুলিতে কি প্রকৃত শিক্ষা হচ্ছে? আপনি আশ্চর্য হয়ে যাবেন, এমন মেডিকেল কলেজ আছে বাংলাদেশে যেখানে শিক্ষক স্বল্পতা এমন যে সেখানে একজন মেডিসিনের প্রফেসর গিয়ে
অন্য একটা বেসিক সাবজেক্ট পড়াচ্ছেন বা প্যারাক্লিনিক্যাল প্রিক্লিনিক্যাল সাবজেক্ট যে পড়াচ্ছেন, কারণ সেই সাবজেক্টের কোনো শিক্ষকই নেই, অথচ দ্যাটস এ মেডিকেল কলেজ। সুতরাং এটা তো হওয়ার কথা ছিল না। আপনি মেডিকেল কলেজ করলে কত জনশক্তি লাগবে এটা তো আমাদের জানা, আমরা সেইভাবে কি সেই জনশক্তি তৈরি করেছি? আপনি কি প্রতিটি মেডিকেল কলেজে শিক্ষক দিতে পেরেছেন? দিতে পারেন নাই। এখন কথা হলো যে যদি আপনি মেডিকেল কলেজগুলিতে মানসম্মত চিকিৎসা দিতে চান, তাহলে আপনি ডাক্তার তৈরিতে আপনাকে মানসম্মত শিক্ষকও দিয়ে সেরকম ডাক্তার তৈরি করতে হবে। আজকে ডাক্তার রুগীর সম্পর্কটা যদি আপনি দেখেন, খুব একটা ভালো না। রুগীরা ডাক্তারদের সম্বন্ধে ভালো ধারণা পোষণ করে না। আপনি কি তাদেরকে ডাক্তারদেরকে কি বিহেভিয়ারাল সায়েন্সটা পড়িয়েছেন? পড়াননি। আপনি কি তাদেরকে এথিক্সটা ভালো করে পড়ান? নৈতিকতাটা ভালোভাবে পড়ান? না, সেটাও পড়ান না আপনি। কমিউনিকেশন স্কিল কোনো দিন কি দেখেছেন একজন ডাক্তার সাহেব একটা রুগী ঢুকলে সে তাকে সালাম দিয়েছে? আমার এখানে ডাক্তার আছেন আরও, কোনো দিন কি রুগীকে সালাম দিয়েছেন? একজন বয়স্ক রুগী ঢুকেছেন, কোনো দিন তো সালাম দিয়ে তাকে গ্রিট করেন নাই, আসেন বলে গ্রিট করেন নাই। আপনি বসে থাকেন, ডাক্তার বসে থাকেন যে কখন আমাকে সালাম দিবে, মানে রুগী কেন আমাকে সালাম দেবে, ইট ইজ মাই রাইট। এই যে একটা ধারণা, এতে কিন্তু রুগী আর ডাক্তারের যে সম্পর্ক, এইটার কোনো মান উন্নয়ন হয় নাই বাংলাদেশে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আপনারা আলোচনা করলেন আমাদের অনেকেই যে এখান থেকে কেন বাইরে বিদেশে যায়। আপনি কলকাতার ডাক্তারদের বিহেভিয়ার যদি একবার দেখেন তাহলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তাই এই মুগ্ধ, এটা তাদের আর্টিফিশিয়ালও হইতে পারে, কিন্তু তারা সেটা করে এবং রুগীর কাছে মনে হয় যে তারা মোর আন্তরিক আমাদের চেয়ে, আমাদের বাংলাদেশের চিকিৎসকদের চেয়ে। এই যে কতগুলি জায়গা আমি বললাম, মেডিকেল কলেজের শিক্ষায় যেটার উপরে গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো এথিক্সের পাশাপাশি বিহেভিয়ারাল সায়েন্স, কমিউনিকেশন স্কিল, এগুলি অন্তর্ভুক্ত করা দরকার। আজকেও কিন্তু আমরা যা সংস্কার করতেছি, সেই সংস্কারের জায়গায় আমাদের প্রথম দায়িত্ব হবে যে আমাদের দেশে সুচিকিৎসা যেমন হবে সেরকম সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার হবে। এই দুটো জিনিসকে নিশ্চিত করার জন্য যা করা দরকার, দ্যাট শুড বি দ্য প্রায়োরিটি।